সভ্যতার বিকাশের সবচেয়ে বড় বাহক হচ্ছে পোশাক। পোশাক মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে এবং পোশাকের কারণেই একটা মানুষকে আমরা বোঝার চেষ্টা করি একদম প্রথম দেখাতে। একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। অনেকেই এই তত্ত্বতে বিশ্বাসী থাকেন এবং সেই ক্ষেত্রে পোশাক কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাটাই পালন করে। সেই বিষয়ে আজকে আড্ডা হবে, বুঝতেই পারছেন, এবং সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। পোশাকে ব্যক্তিত্বের পোশাক, এটা আমাদের আজকের বিষয়। সেই বিষয়ে কথা বলতে দুজন বন্ধুকে ডেকেছি আমরা আড্ডা দিতে, কিন্তু তার আগে আমাদের এই যে একটা সময় যাচ্ছে বাংলাদেশে, নানান রকম নতুন পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের দেশের সংস্কার হচ্ছে, সেই সময় একটা খুব খুশির সংবাদ আমাদের জীবনে চলে এসেছে। এটা আসলে আমাদের মনে হয় বাংলাদেশের জন্য ক্রিকেট বেশ আবেগের একটা বিষয়, এবং পাকিস্তানের মাটিতে বাংলাদেশ একটা চমৎকার জয় পেয়েছে, এবং সেই জয়লাভটা এমন যে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ করেছে, এবং টেস্ট ম্যাচে তারা জয়লাভ করেছেন, এবং সেটা একটা অভূতপূর্ব জয়। আপনারা যারা ম্যাচটি দেখেছেন তারা সবাই জানেন যে এটা মনে হয় বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক জয়লাভ, এবং বাংলাদেশকে অনেক 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 শুভেচ্ছা। এবং এই সময়টাতে আমার মনে হয় যে নানান রকম পরিবর্তনের মধ্যে এই সুখকর খবরটা আমাদের জীবনে অনেকটাই আনন্দের বহিঃপ্রকাশ করতে আমাদেরকে সাহায্য করছে। আপনাদের সবাইকেও শুভকামনা। বাংলাদেশ জিতলে, মানে বাংলাদেশ ক্রিকেট দল জিতলে জিতে যাই আমরাও। সেই বিষয়ে কথা তো বলে নিলাম, এখন চলুন পরিচয় করিয়ে দিই। বাংলা ওয়াশের গল্প শুনলাম, আমাদের সাথে দুজন বন্ধু এসেছে, তাদের সাথে চলুন কথা বলি। শুরুতেই আমাদের সাথে আছেন নদী আহমেদ, তিনি নদীস কালেকশনের স্বত্বাধিকারী, এবং তার পাশে আছেন ফিওনা আরবি, তিনি একজন রন্ধনশিল্পী। দুজনকেই স্বাগত। আমি নদী আপুর কাছ থেকেই শুরু করি। লেডিস ক্লাবে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগতেছে। আমার এটা সেকেন্ড টাইম আসা, এই জন্য আমি জাকি আপুর কাছে মানে অনেক অনেক কৃতজ্ঞ। আমার সত্যি এই প্ল্যাটফর্মটা অনেক বেশি ভালো লাগে। আজকের টপিকটা অনেক সুন্দর, আশা করছি যে আমরা খুব সুন্দরভাবে আজকে আড্ডাটা দিতে পারবো। আসলেই তাই, এবং আমি ফিওনা আপুর কাছে এসে জানতে চাই অনুভূতিটা কেমন? হ্যাঁ, অনুভূতিটা অনেক ভালো। আমি ফার্স্ট টাইম আসছি, আর এখানে এসে সবাইকে দেখে অনেক ফ্রেন্ডলি মনে হচ্ছে। প্রথমে ভাবছি যে হয়তোবা ভয় লাগবে বা নার্ভাস হয়ে যাব, কিন্তু এখন সবাইকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আর আমিও চাচ্ছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্মে আসতে বা আরও সবার সঙ্গে কমিউনিকেশন বাড়াইতে। আমার মনে হয় যে লেডিস ক্লাবে আসলে নারীরা যেমন নিজেদের কাজগুলোকে তুলে ধরতে পারেন, অন্য নারীদের সাথে পরিচিত হওয়া বা একটা কমিউনিটি গড়ে তোলা, এই যে নারীদের সাথে নারীদের বন্ধুত্ব যে এতটা চমৎকার হতে পারে, এবং যে কোনো বিপদে আপদে কিংবা সুখের খবর ভাগাভাগিতে কিন্তু আমরাও যে একজন আরেকজনের কাজে লাগতে পারি, এটা কিন্তু লেডিস ক্লাবের আমি বলতে পারি অনেকটা মূল মন্ত্রের মতো। আমরা সবার সাথে বেশ একটু মজা করি, আড্ডা দিই, এবং আমি দেখেছি যে লেডিস ক্লাবের এক একজন নারী, জুমেও অনেকজন আসে, আপনারা দেখেছেন আমাদের জুমে অনেক মানুষ আসে, যে কোনো কারো একজনের একটা খোঁজ খবর, সবাই একদম টেনশনে পড়ে যান, কেউ একজন অসুস্থ, অনেক মানুষ মিলে তাকে দেখতে চলে যান। আমরা একটা অদ্ভুত সৌহার্দ্যপূর্ণ একটা জায়গা গড়ে তুলতে পেরেছি, এটা একটা ভীষণ আরামের এবং খুশির বিষয়। আমাদের বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেয়া জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসতে পারেন আমাদের সাথে আড্ডা দিতে, এবং পোশাকে ব্যক্তিত্বের প্রকাশ এই বিষয়ে আপনারা আমাদের সাথে কথা বলবেন। নদী আপুর কাছে এসে নদীস কালেকশন, এটা মনে হচ্ছে পোশাকেরই একটা জায়গা, তাই না? তো পোশাক নিয়ে কাজ করতে হবে, এটা কবে মাথায় আসলো? নদীস কালেকশনের শুরুটা কোথায় শুনে? আমার নদীস কালেকশনটা এর আগেও আমি বলেছি, নদীস কালেকশনটা আমার শুরু 2016 থেকে, আমার ফ্লাইং ডেসটা শুরু 2019 থেকে, এবং ফ্লাইং ডেস ফার্স্ট বাংলাদেশে আমি করছি, এবং এটা আমি হিউজ সাড়া পেয়েছি। শুধু দেশে না, বাংলাদেশের বাইরে হিউজ আমাকে মানে এই ব্যাপারটা নিয়ে অনেক সাড়া দিয়েছে। ফ্লাইং ড্রেস মিন হচ্ছে একটা লং একটা গাউন, যেটা আজকের টপিকটাতে খুব ভালো একটা করবে যে আমরা সংস্কৃতি মেনটেন করি কিন্তু আসলে পোশাক পরতে পছন্দ করি। ঠিক এখন কিন্তু আমাদের এই যে বর্তমান ট্রেন্ডে কিন্তু ফ্লাইং ড্রেসটা আছে, এবং হচ্ছে এটা যেহেতু অনেক মানুষ পছন্দ করে, এবং সেটাই কিন্তু আমাদের সংস্কৃতি হয়ে যায়। যেমন আমাদের সংস্কৃতিতে আমরা হচ্ছে শাড়ি পরি বাঙালি বলতে, তো এরকম এখন ফ্লাইং ড্রেসটাও এরকম হয়ে গেছে যে সবাই ভ্রমণ মানেই মনে হচ্ছে যে একটা ফ্লাইং ড্রেস লাগবে।
সবার আচ্ছা। একটা স্বপ্নের ড্রেস হয়ে গেছে। একটা ফ্লাইং ড্রেস আপনি বলছেন, এবং এটা আসলে দেখতে কেমন সেটা আসলে দেখলে আমাদের ভালো হতো। আমরা কোনো এক সময় এটা দেখারও চেষ্টা করব যে ফ্লাইং ড্রেস, অনেকেরই কিউরিওসিটি লাগতে পারে যে ফ্লাইং ড্রেস আসলে জিনিসটা কি এবং দেখতে কেমন। সেই বিষয়ে অবশ্যই কথাবার্তা হবে। তো নদিস কালেকশন তো 2016-তে শুরু হয়েছে, এখন আপনাদের কি অনলাইনেই এখন পর্যন্ত ইন্টারাকশন হচ্ছে, তাই তো? অনলাইনে হচ্ছে, আমার নিজের কারখানা আছে আমার বাসায়, আচ্ছা। এখন পর্যন্ত অনলাইনে আছে। আচ্ছা, এই সময় ফিওনা আপুর কাছে একটু এসে জানতে চাই, ফিওনা আপু রন্ধনশিল্পী হতে ইচ্ছে করলো কি ঘরে রান্না করতে করতে, বাড়িতে কে ইন্সপায়ার করলো? হ্যাঁ, ছোটবেলায় আমার মায়ের রান্না দেখেই আমি এতে বেশি একটা মানে উৎসাহ পাইছি। মানে আমার আম্মুর রান্নাটা আমার যত আত্মীয় স্বজন আছে সবাই খুব পছন্দ করতো, আর আম্মু রান্না করতে ভালোবাসে। আমি আম্মুর রান্নাটা দেখতাম, ওভাবে বাবার বাড়িতে করা হয়নি কিন্তু দেখতাম। কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি চেষ্টা করছি তাদেরকে নতুন নতুন আইটেম করে খাওয়াতে, মানে ওই থেকে আরও এখনও যদিও আমি খুব অল্প বয়সে যাত্রাটা শুরু করছি, খুবই সামান্যভাবে আগাচ্ছি আর কি। কবে থেকে কাজ করছেন? কাজ করছি আপনার 4 বছর আগে থেকে আর কি। অনলাইন কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার রান্না পাওয়া যাচ্ছে? হ্যাঁ, রান্না পাওয়া যাচ্ছে না, আমি এর আগে বিভিন্ন মেলাতে আর কি রান্নায় অংশগ্রহণ করছি। তারপর হচ্ছে আমার বাবা ডিফেন্সে চাকরি করতেন, তো তখন ওই ক্যান্টনমেন্টগুলোর ভিতরে বা পুলিশ লাইন, আমার বাবা পুলিশে ছিলেন, এর ভিতরে যে মেলার মতো আয়োজন করা হইতো, তখন সবাই মিলে ওখানে বিভিন্ন রান্না প্রদর্শন হইতো, ওইভাবে বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করা হয়েছে। আচ্ছা। আর অনলাইনে আপনার কোনো পেজ তাহলে? হ্যাঁ, আমার পেজ আছে, আমার অনলাইনে আমার একটা জুয়েলারি পেজ আছে, পাকিস্তানি জুয়েলারি পেজ আছে, ফিওনাস কালেকশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে বেশ দুটো কাজের সাথেই আছেন, এন্টারপ্রেনার হিসেবেও কাজ করছেন এবং রন্ধনশিল্পীর পরিচয়টাতে আপনি হয়তো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ রান্নাটা আপনার প্যাশনের মতো, এটাও বেশ চমৎকার। সেক্ষেত্রে আমরা একটু শুরুতে আসি, একদম পোশাকের শুরুর দিকে যদি যাই, একদম ছোটবেলা থেকে অনেক সময় অনেকের মাথায় আসে যে কেন আমাকে স্কুলে ইউনিফর্ম পরে যেতে হবে, এবং আমাদের ছোটবেলায় হয়তো অনেকেরই স্কুল ড্রেস তেমন একটা পছন্দ ছিল না, কিংবা মনে হতো যে কেন স্কুল ড্রেস এত বোরিং, কেন এটাই পরে যেতে হবে। নদী আপুর আসলে ছোটবেলায় স্কুল ইউনিফর্ম এবং সেটার সাথে অভিজ্ঞতা কেমন? সাথে আরেকটা জিনিস জানতে চাই, আপনার কি মনে হয় ইউনিফর্মটা আসলে কেন প্রয়োজন? আমার মনে হয় যে ইউনিফর্মটা মাস্ট প্রয়োজন, কারণ ইউনিফর্মটা আমাদের আসলে ব্যক্তিত্বর পরিচয়টা আরেকটা মানে সবচেয়ে করে মানে পার্থক্যটা বোঝায়। সেটা হচ্ছে একজন ডাক্তার, যখন আমরা একটা ডাক্তারের ড্রেসটা দেখব তখন আমরা সহজে বুঝে যাই যে আপুটা ডাক্তার। লাইক হচ্ছে আবার কি উকিলের যখন কোট দেখব, কালো কোট পরা, আমরা উকিল বুঝবো। এই জন্য আমার মনে হয় যে ড্রেসটা মানে ইউনিফর্মটা মাস্ট মানে প্রয়োজন। আর আমার ইউনিফর্ম পরতে সত্যি অনেক ভালো লাগে। স্কুল কলেজ আলাদা আলাদা একটা ইউনিফর্ম থাকবে, দেখলেই মনে হবে যে হ্যাঁ ও কলেজের, ও স্কুলের। আমার সত্যি অনেক ভালো লাগে। হ্যাঁ, মানে ছোটবেলায় আমার মনে হতো কি স্কুল ড্রেসটার প্রতি অত ভালোবাসা কাজ করতো না, কিন্তু যখন স্কুল পার হয়ে গেছে এবং কলেজ পার হয়ে গেছে, তারপরে ওই কাপড়টার প্রতি একটা মায়া আমি অনুভব করি যে তখন কেন তোমাকে বেশি ভালোবাসি নাই, এরকম লাগতো। আমি একটু ফিওনা আপুর কাছে আসি, যে স্কুলের ব্যাপারটা একটু শুনি। স্কুলে আমি তো মাদারীপুর ডনোভান গভর্নমেন্টস গার্লসে পড়াশোনা করছি, স্কুল লাইফ আমি ওখানে পার করছি। আমাদের স্কুল ড্রেসটা ছিল সবুজ সাদা। ও, আমার হলো আমি মতিঝিল মডেল স্কুলে পড়েছি, আমারও সবুজ সাদা ছিল। হ্যাঁ, আমারও সাদা ছিল। প্রতিদিন আমি হচ্ছে মুন্সি আব্দুর রফ থেকে পড়াশোনা করছি। তাহলে আমাদের একটা সিমিলারিটি আছে স্কুল ইউনিফর্মে। তো যখন প্রতিদিন পরে যেতাম, মাঝে মাঝে মনে হইতো যে একটু অন্যরকম ড্রেস পরে যাই। যখন অনুষ্ঠান হইতো অন্যরকম ড্রেসের পারমিশন থাকতো তখন পরে যেতাম। আবার কিছু কিছু ওখানে থাকতো যে 2টা ঝুটি করে যেতে হবে, কখনো কখনো এরকম, আবার কখনো কখনো বলতো যে একটা ঝুটি করতে হবে বা একটা বেনি করতে হবে, এরকম মানে কিছু নির্দিষ্ট করে দিত। তখন আবার ফিতা ছিল আমাদের, আবার ক্লাস অনুযায়ী ফিতা ছিল, ফিতা দিয়ে করতে হবে। আমি খুব অপছন্দ করতাম, ফিতা পড়তেই ইচ্ছে করতো না, কিন্তু ওই যে স্কুলে ঢুকে পড়তাম, তারপর স্কুলটা শেষ হতো, ফিতাটা আমি স্কুলে জুতাটা পরতে খুব অপছন্দ করতাম, মানে জুতা পরলে আমার প্রচন্ড গরম লাগতো। পিটিতে একদম মাস্ট ইয়াটা পড়তে হবে, ফিতাটা পড়তেই হবে। পিটি তো এমন একটা জায়গা ছিল যে জায়গাটায় স্কুল ইউনিফর্ম সবাই ঠিকঠাক পড়েছে কিনা সেটা একদম এক ধাঁচে দেখে চেক করে ফেলা যেত।
তো আমার এখন মনে হয় যে তখন আসলে এইটাও আসলে এই মজাটাও আমি মিস করি, পিটিতে দাঁড়ানো, জাতীয় সঙ্গীত করা। স্কুল লাইফ পার করে আসলে সবাই স্কুল লাইফটা মিস করে। আমার কলেজেও কলেজ ড্রেস ছিল, ড্রেস ছাড়া যেতে পারতাম না। তবে খুব ভালো এখন ভাবতে ভালো লাগে যে না এই ড্রেসটা আমি ক্যারি করছি, কিন্তু তখন যখন পরতাম তখন খুব মানে বোরিং লাগতো, মনে হতো যে না একটু শাড়ি পরে যেতে পারতাম বা একটু সালোয়ার কামিজ পরে যেতে পারতাম। ক্যাজুয়াল ডে থাকে বা আমাদের যদি অনুষ্ঠানের একটা ডে থাকতো বা বছর শেষে যখন আমাদের র‍্যাগ ডে হতো প্রত্যেকটা ক্লাসের, সেই দিন তো খুব আমাদের মজা লাগতো। কিন্তু এখন আমার মনে হয় যে স্কুল ইউনিফর্ম এটা আসলে খুব সুন্দর একটা বিষয়, একটা আবেগের জায়গা কাজ করে। রাইট, একদমই তাই। তো সেই ক্ষেত্রে নদী আপুর কাছে এসে এখন জানতে চাই যে জায়গা বুঝে পোশাক পরা এই বিষয়টা আসলে মানে আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গায় কেমন পোশাক পরা উচিত, এই জিনিসটার সেন্সটা আসলে আপনিও কিভাবে মেনটেন করেন? অবশ্যই জায়গা বুঝে ড্রেস পরার একটা মানে বিশাল ইয়া আছে, সেটা আছে, মূল্য আছে। সেটা হচ্ছে ধরেন আমি কোথাও একটা দেশি একটা কালচারের একটা জায়গায় গেলাম, সেখানে আমি ওয়েস্টার্ন ক্যারি করতে পারবো না। আর সবচেয়ে বড় আমাদের এশিয়া কান্ট্রির মানুষগুলা পোশাকগুলো এমন থাকে যে মানুষ দেখলেই কিন্তু বুঝতে পারে যে এইটা আমাদের এশিয়ান কান্ট্রির কোনো দেশের হবে। তো এরকম তো সব জায়গায় আমি মনে করি যে অবশ্যই জায়গা বুঝে ড্রেস পরার হচ্ছে একটা মূল্যবোধ আছে। আবার হচ্ছে আপনি যখন একটা ট্যুরে যাবেন, যেমন আমার ড্রেসটাই বলি, আমি ট্যুরে যাওয়ার জন্য মেয়েদের এখন একটা মানে পুরাই ট্রেন্ড হয়ে গেছে ফ্লাইং ড্রেস। ফ্লাইং ড্রেসটা মিনে হচ্ছে লং একটা গাউন ছবি তোলার জন্য। তো যেহেতু ওরা ইয়াতে যাবে, ভ্রমণে যাবে, তো ভ্রমণের জন্য আমাদের স্পেশাল একটা ড্রেস মানে থাকা লাগে, এটা সবারই একটা থাকে যে আমি যাব ওই জায়গায় ঘুরতে, আমাকে একটা সুন্দর ড্রেস নিয়ে যেতে হবে। তো ফ্লাইং ড্রেসটা এখন সবার একদম প্রধান ড্রেস হয়ে যায়। আমাকে মানে মেয়েরা এত বেশি পাগল করে, আপু আমার কিন্তু এই তারিখে ফ্লাইট, আমার কিন্তু ড্রেসটা দিতেই হবে। আর আমিও চেষ্টা করি যে একদম টাইম টু টাইম, আমার মানে বিজনেস ইয়াতে কখনো নেভার এবার এরকম হয়নি যে একটা আপুর ডেট মানে হয়েছে আমি ড্রেসটা তাকে পৌঁছাতে পারিনি। মানে আমি এতটাই সিরিয়াসভাবে ওদের ড্রেসটা দিই। আচ্ছা, এদিকে ওই যে মলডিভসে বা ইন্দোনেশিয়াতে একটা সুইং আছে, যেই সুইং এর উপর বসে একটা ঝুলন্ত ড্রেস পরে, মানে ড্রেসের ঘের আসলে এতখানি বেশি থাকে যে মনে হয় ড্রেসটা উঠছে বা আপনি উঠছেন, এরকম একটা বিষয়। দুবাই যে আছে পাখা আছে না, ওই যে ওইখানেও দাঁড়ায় যে লং পিছনে অনেক ওই ড্রেস, প্রজাপতি বেশ একটা ঘের থাকে। সো ওই জিনিসটাকে আমরা ফ্লাইং ড্রেস বলছি। আমি শিওর যে অনেকেই ইতোমধ্যে চেনে, অথবা আমরা কোনো এক সময় দেখাতে পারি কিনা চেষ্টা করব। বাংলাদেশের মিডিয়াতে আমাকে এক নামেই চিনে, নদিস কালেকশন। ঠিক আছে, তাহলে সেই বিষয়ে আরো কথা হবে একটা বিরতি থেকে এসে। একটা বিরতির সময় গল্প করতে করতেই হয়ে গেল। নিয়ে নিচ্ছি আমাদের আজকের দিনের প্রথম বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আমরা অনেকেই এখন এমন একটা কম্পিটিটিভ সময় এসেছি যে আমার মনে হয় পোশাক নিয়ে অনেকেই এখন ভাবেন, এবং পোশাকটা যে আমাদের জীবনে কতখানি ভূমিকা রাখে সেই বিষয়ে সবারই কম বেশি একটা ধারণা আছে এবং সবাই এই বিষয়ে সচেতন হয়েছেন। পোশাক নিয়ে আজকে কথা বলছি। বিরতির পর থেকে এসে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। আপনারা বরাবরই আমাদেরকে ভীষণ ভালোবেসে ঠিক 6টার পর থেকেই আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসেন। যারা জুমে আড্ডা দিতে কমফোর্টেবল না, তারা কিন্তু ফোনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের ফোন নাম্বারটা আপনারা আমাদের স্ক্রিনে যে কোনো সময় পেয়ে যেতে পারেন, সেটা নোট করে আমাদেরকে কল করবেন। আমরা আবার একটু চলে আসি ফিওনা আপুর কাছে। নদী আপুর সাথে কথা বলছিলাম যে পোশাক আসলে মাঝে মাঝে জায়গা বুঝে পোশাক নির্বাচন, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি বলবো যে জায়গা ভেদে পোশাক নির্বাচন এটা অবশ্যই দরকার, কারণ আমাদের দেশের যে কালচার সেই অনুযায়ীতে সব জায়গায় আমরা সব ধরনের ড্রেস পরতে পারি না, বা এটা ক্যারি করাও সম্ভব না। আমাদের দেশে সাধারণত মেয়েদের ড্রেস নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়, মেয়েরা বিতর্কিত হয়, ছেলেদের কিন্তু অতটা বিতর্কিত হতে হয় না। যার জন্য মেয়েদের ক্ষেত্রে অবশ্যই জায়গা ভেদে পোশাক নির্বাচন করতে হবে। কেউ হিজাব পরতে পছন্দ করে, কেউ সালোয়ার কামিজ পরতে পছন্দ করে, কেউ শাড়ি, আবার কেউ বা ওয়েস্টার্নে কমফোর্ট জোন খোঁজে। তো সেই ক্ষেত্রে আপনার আমরা যদি যে কোনো ফাংশনে বা অনুষ্ঠানে ওয়েস্টার্ন পরি, যারা ওয়েস্টার্ন ভালোবাসি, সেটা অনেকেই হয়তো বা আমাদের দেশে অনেকেই এটা ভালোভাবে নেবে না। আবার অনেকেই হয়তো বা যে আপনার শাড়ি, সবসময় শাড়ি ক্যারি করতে হবে,
মানে বর্তমান যে ব্যস্ততম জীবনযাপন সময়টা করে যাচ্ছে। সবাই, হ্যাঁ সময় যাচ্ছে, শাড়ি মেনটেন করাও একটা অনেক বড় একটা এবং প্রসেস। আপনি আপনি ধরুন যে আপনি বাইরে ট্রাভেল করতে গিয়েছেন, তো অনেক ক্ষেত্রে আমাদের দেশীয় পোশাক যেটা এখানে পরে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, হতে পারে সেটা সালোয়ার কামিজ পরছি, হ্যাঁ। তো সেটা কিন্তু আবার বাইরের দেশে সেটা দেখতেও কনভেনিয়েন্ট না, প্লাস আপনি আবার চলাফেরা করতেও সেটা কনভেনিয়েন্ট না। না আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা হয়তো বা ছবি টবি তোলার জন্য দু একটা ক্যারি করি, কিন্তু তারপর শাড়িটা অনেকেই আমরা পছন্দ করি, সবাই শাড়ি পরতে পছন্দ করি, বাঙালি মেয়ে শাড়িতেই নারী বলে, মেয়েরা শাড়ি পরতে পছন্দ করে, কিন্তু শাড়িটা ক্যারি করা একটু টাফ হয়ে যায়। তবে পোশাক জায়গা ভেদেই আমার মনে হয় যে কিন্তু পোশাক কারো পরিচয় বহন করে এটাতে আমি বিশ্বাসী না। কারণ যেমন আমাদের মা, প্রত্যেকের মাই কিন্তু নিজেদের ঘরে কেউ সালোয়ার কামিজ পরে, কেউ শাড়ি পরে, কেউ থ্রি পিস পরে, কিন্তু মা কিন্তু মাই রয়ে যায়, মার কিন্তু কোনো পরিচয় হয় না। হ্যাঁ তা বটে, কিন্তু আমি যেরকম, আমার একটা এরকম মজার গল্প আছে, সেটা হলো যে আমার মা ছোটবেলা থেকে আমি দেখেছি আমার মা শাড়ি পরে, সবসময় আমার মা শাড়ি পরবে, অফিসে যাবেন শাড়ি পরবে, ট্রাভেলে যাবেন সেখানেও শাড়িই পরবেন। তো আমার মা হজে যাবেন, সৌদি আরবে তিনি যাবেন, তো সেজন্য মা কয়েকটা কামিজ বানিয়েছেন, তো আমার মা সেগুলো ঘরে ট্রায়াল করছেন এবং আমার ছোট ভাই বলছে না না তুমি এটা পরতে পারবে না। তো আমার মা বললো কেন বাবা, এটাই তো কনভেনিয়েন্ট লাগবে, কিন্তু আমার ছোট ভাইয়ের মনে হলো তোমাকে আম্মু আম্মু লাগছে না, তুমি সবসময় শাড়ি পরো যেভাবে আমরা মাকে ছোটবেলা থেকে দেখে এসেছি। আমার ভাইয়ের চোখে মনে হলো না, মাকে শাড়িতেই সে দেখবে, ও তখন বেশ ছোট, মা মানেই শাড়ি। মা মানে আমাদের ঘরে আর কি মা মানে শাড়ি, কিন্তু অনেকের মাই এখনো দেখা যায় যে কামিজ যেহেতু কনভেনিয়েন্ট এবং কামিজ কিন্তু অতটা মেনটেন করতে হয় না, শাড়ি কিন্তু অগোছালো হয়ে যায়, বাসাতে একটু হ্যাঁ কমফোর্টেবল। তো সেই ক্ষেত্রে তারপরও ওই যে আমার ভাই বলেছে মাকে যে তোমাকে মামা লাগছে না, আমার মা সেই যে শাড়ি পরছেন এখন পর্যন্ত, মানে আমার ভাই তো এখন আমাদের বাসায় থাকে না, সে এখন অস্ট্রেলিয়াতে থাকে, আমার মা তাও সেই শাড়ি পরে যাচ্ছেন ছেলের তারপরে কারণে। হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে পরিবর্তনটা সবার আগে মেনে নিতে হবে। জেনারেশন যে পরিবর্তনটা, তার সাথে সাথে কিন্তু পোশাকের পরিবর্তনটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে। যেমন আমার মা খালার আপনি বললেন যে শাড়ি পরতেই পছন্দ করে, এখন আমাদের দিকটা যেমন আমরা কিন্তু সালোয়ার কামিজ অ্যান্ড শাড়ি বোথই পরতেছি, তারপরে আমাদের পরের জেনারেশনটা কিন্তু এখন আবার ওয়েস্টার্ন বা তাদের ইচ্ছা মতো কনভেনিয়েন্ট লাগছে, যে আমার কাছে এটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে যে এই যে পরিবর্তনটা, এটাও কিন্তু পোশাকের ব্যক্তিত্বের মধ্যে থাকে। হ্যাঁ, এটা মেনে নেওয়াটাই আমি মনে করি সৌন্দর্য। আর জায়গা ভেদে পোশাক পরলে রুচিরও একটা প্রকাশ মেলে, একেবারে হ্যাঁ রুচিশীল পোশাক, সবাই এটাতে নিজের, আমি মনে করি নিজের সম্মানটাও দেখা যাচ্ছে অটুট থাকে, সেজন্য আমি মনে করি জায়গা ভেদেই আপনার পোশাক নির্বাচন করাটা উচিত। এবং দেখা যাচ্ছে যে একটা পরিবেশে অনেকে দেখা যাচ্ছে যে আমি এমন একটা গ্যাদারিং এ যাচ্ছি যেখানে আমি খুব ক্যাজুয়াল থাকলে আমাকে একটু অন্যরকম লাগছে, তো সেই ক্ষেত্রে আসলে বুঝে পোশাকটা নির্বাচন, আমাকে সবার সাথে ব্লেন্ডেড লাগছে কিনা, আমি একটা কালচারে যাচ্ছি তাদের কালচারটা জেনে সেই অনুযায়ী পোশাক পরলে তখন কিন্তু আসলে বেশ মনে হয় যে আমি তাদের সাথে রিলেটও করতে পারছি, এটা আমার কাছে মনে হয়। যেমন আমরা যখন বেড়াতে যাই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের দিকে যাই, উনাদের থামি পরলে কিন্তু উনাদের সাথে বেশ সুন্দর ছবি আসে, অনেকেই পরেন আমি দেখেছি। একটু ট্রাভেলের কথা বলি, নদী আপুর সাথে এসে বেড়াতে গেলে কি ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কি ক্যারি করেন? অবশ্যই আমি সবসময় চেষ্টা করি একটু শালীনতা বজায় রাখতে, কারণ আমার আব্বা হচ্ছে বিডিআর ছিলেন, আমি বিজিবিটা বলবো না কারণ আমার বিডিআরের মধ্যে একটা অন্যরকম টাচিং রয়ে গেছে। আমার আব্বা বিডিআর ছিল এবং আমার আব্বা প্রচুর আমাদের মানে একটা নিয়মের মধ্যে রেখেছে, আমি কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম নিয়ম অনুসারে থাকি সবসময়, তো ওই দিক থেকে আমরা একটু সবসময় শালীনতার মতোই থাকি, ওয়েস্টার্ন ক্যারি করি না বা হচ্ছে আমরা খুব যে আবার ধার্মিক ওরকমও না, একটু শালীনতা বজায় থাকি। সালোয়ার কামিজ বা হচ্ছে শাড়িটা কমই পরা হয়, মানে চালার যে আপনি বললেন যে ক্যারি করাটা যে এটা ঝামেলা হয় মেয়েদের জন্য, এই জন্য একটু কমই করা হয়। টুকটাক মানে সালোয়ার কামিজ, তারপরে হচ্ছে এখন যা কিছুতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং চোখেও আসলে খটকা না লাগে, আপনি চেষ্টা করেন যে একটু সাধারণ ভাবে নিজের মতো করে সুন্দর করে থাকা। তারপর আমি যদি কোনো অনুষ্ঠানে যাই, যেহেতু আমি এখন ফ্লাইং ড্রেসের অনার, আমাকে অনেকেই এখন ফলো করে, তো আমি তখন দেখা যায় আমি নতুন যে ট্রেন্ডে বেরোইছে অনেক রকম ড্রেসগুলা চেষ্টা করি গাউন টাউন এগুলা আর কি ক্যারি করতে।
বাহ, তাহলে সেক্ষেত্রে বাইরে আপনার গাউনও ক্যারি করা হচ্ছে, ফ্লাইং ড্রেস যেটা আপনি বানান সেটা পরেও আপনার নিজস্ব তো কটা ছবিও আছে, আমরা দেখবো তাহলে কিছুক্ষণ পরে। আমরা ফিওনা আপুর কাছেও আসি যে যদি বাইরে যান সব সময় ট্রাভেল করতে গেলে কি ধরনের কাপড় আসলে সাথে রাখার চেষ্টা করেন? আমি ট্রাভেল করতে গেলে ওয়েস্টার্নই বেশি ক্যারি করি। আমি সব ধরনের ড্রেস পরি, ওয়েস্টার্ন, কুর্তি, সালোয়ার কামিজ, শাড়ি আমি মেনটেন করতে একটু সমস্যা হয়, কিন্তু তারপরও আমি মানে বিয়ের ফাংশনগুলোতে বেশিরভাগই শাড়ি ক্যারি করি। আর আপনার অন্য অন্য জায়গায় ফ্রেন্ডদের আড্ডায় বলেন, তারপরে হচ্ছে হাজবেন্ডের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে গেলে বেশিরভাগই আমি ওয়েস্টার্নই পরি। ওটা মনে হয় যে একটু মানে চলাচলের জন্য মানে বেশ একটু স্বাচ্ছন্দ্য লাগে, সময় কম লাগে, তারপরে হচ্ছে নিজের একটা কমফোর্ট জোনের ভিতরে থাকা যায়। এই জন্য আমি দেখা যাচ্ছে আমি সব ধরনের ড্রেসই আমি পরি, আর আমার ক্যারি করতে সমস্যা হয় না। এই যে জায়গা ভেদে আমি সিলেক্ট করি আমার পোশাক। বাহ, বেশ চমৎকার। তো সেই ক্ষেত্রে নদী আপুর কাছে আরেকবার যদি চলে আসি, আমি জানতে চাই যে আপনি তো অনেক ধরনের কাস্টমারের সাথে ডিল করেন, তো এখন আসলে মানুষের কি ধরনের রঙের প্রতি চাহিদা রয়েছে আমাদের দেশের সিজন অনুযায়ী? এখন সব অনেক কালারফুল চলতেছে, অনেক কালারফুল, মানে আগের থেকে মানুষ এক্সপেরিমেন্টাল হয়েছে। হ্যাঁ, এখন অনেক লাইট ইয়াগুলো ড্রেসগুলো খুব কম চলে। এখন একদম ব্লু, রেড, এই ধরনের পিঙ্ক, হট পিঙ্ক, এরকম এরকম কালারগুলো এখন খুব বেশি চলতেছে, খুব ট্রেন্ডে আছে এখন। মানে গাঢ় রংগুলো যেগুলো কিনা ক্যামেরাতে খুব ভালো ধরে, এবং আমাদের জীবন এখন একটুখানি ফেসবুক, ইনস্টাগ্রাম বেসড হয়ে গেছে, যে আমি এক জায়গায় যাচ্ছি, আমি এত খরচও করছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমার কিছু সুন্দর ছবি থাকবে এবং ছবিটা খুব ফুটতে হবে। এটা তারপরে হচ্ছে ওরা হচ্ছে বিচে যাবে, লাইক মালদ্বীপ যাচ্ছে, ওরা বিচে কেমন ড্রেস পরলে ভালো লাগবে ওরকম নিচ্ছে। হ্যাঁ, এরকম হচ্ছে দুবাই যাচ্ছে। উল্টা, আমি সব সময় একটু সফট কালারগুলো বেশি পছন্দ করি। মানে কালারফুল ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাকে হয়তোবা ভালো লাগে না। আপনাকে কমপ্লিমেন্ট করে, কিন্তু এটা রেগুলার বেসিসে ঠিক আছে যে রেগুলার আমরা যেখানে গেলাম আমরা লাইট একটাই, কিন্তু যখন ফটোশুট করতে যায় তখন সবাই কালারফুল পছন্দ করে। হ্যাঁ, সেটাও ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে কিছু মানুষ যারা লাইট পরেন তাদেরকে মনে হয় লাইটটা তাকে কমপ্লিমেন্টও করে। তো সেই ক্ষেত্রে কিছু মানুষ আছেই যারা লাইট কালার থেকে বেরোন না। আমি বের হইতেই পারি না লাইট কালার থেকে। হ্যাঁ, ওটাই মানে মানুষের, আমাদের এশিয়ান স্কিন টোনে কেউ নিজেকে একটু বেশি চকচকে দেখাতে পছন্দ করেন, কেউ আবার নিজের স্কিনের সাথে ব্যালেন্স করতে পছন্দ করেন। এটা একটা বিষয়, এক একজনের রুচির উপর ডিপেন্ড করে। আমাদের এখানে বেশ কিছু আমাদের প্রিয় বন্ধু চলে এসেছেন, এবং যেহেতু আজকে পোশাকে ব্যক্তিত্বের প্রকাশ করছি, সবাইকে বেশ সাজগোজ এবং রেডি মনে হচ্ছে। এটা হলো আমাদের টপিকের সাথে মিলিয়ে সবাই প্রিপেয়ার্ড হয়ে এসেছে কিনা। সামান্তা আছেন আমাদের সাথে, তিন্নি আপু আছেন, রেবেকা আপু আছেন, তন্দ্রা আপু আছেন। চারজনের সাথেই কথা হবে, আরও মানুষের সাথেও কথা হবে, শুধু চারজন না, বাকিরাও চলে আসবেন। একটা বিরতি নিয়ে এসে আরও অনেক গল্প হবে, সঙ্গেই থাকুন। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আরও একবার নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের স্টুডিওর বন্ধুরা আছেন আড্ডা দেবার জন্য। পোশাকের গল্প হচ্ছে, পোশাক দিয়ে কিভাবে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারি আমরা, সেই বিষয়েই আড্ডা দেওয়ার চেষ্টা করছি, এবং আপনারাও আছেন আমাদের সঙ্গে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমেও। আমাদেরকে আপনারা সরাসরি সম্প্রচারিত হতে দেখছেন আপনার টেলিভিশনে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আমাদের ফেসবুক পেজে আমরা সম্প্রচারিত হচ্ছি, এবং সাথে ইউটিউবে আপনারা লাইভ পাচ্ছেন আমাদেরকে। সেখানেও নিজের মতামত জানিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। আমাদের জুমে এসে গেছেন অনেক বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি। এদিকে তিন্নি আপুর কাছেই শুরুতে আসি। তিন্নি আপু, আমি একটু জানতে চাই যে আপনি হলো বেশ একটা মাল্টি ন্যাশনাল আর কর্পোরেট একটা কোম্পানিতে আপনি জব করছেন, তো আমি জানতে চাই যে অফিসিয়াল জায়গায় কি ধরনের কাপড় আসলে মনে হয় যে সেটা আসলে ওয়ার্ক ফ্রেন্ডলি, মানে অফিসের জায়গাতে কোন কাপড়গুলোতে নিজের ব্যক্তিত্বকে বেশি ফুটিয়ে তোলা যায়, কি ধরনের কাপড় মেনটেন করা উচিত বলে আপনার মনে হয়? তিন্নি আপু। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকের টপিকসটা অনেক বেশি সুন্দর। আর যদি আমার ঠান্ডা লেগেছে, গলাটা অনেক ভারী। ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কোশ্চেনটা করেছেন যে কর্পোরেট কালচারে যে পোশাকটা, আমি সবসময় হালকা কালার খুব বেশি পছন্দ করি, এবং আমার কাছে মনে হয় যে কর্পোরেট
কালচারে যে পোশাকগুলো সবচেয়ে বেশি মানে চুজ করা দরকার সেটা হচ্ছে যে একদমই নিজেকে কমফোর্টেবল লাগবে এবং দেখতে বেশি ভালো লাগবে, এবং যে পোশাকটা পরলে নিজের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল মানে কনফিডেন্ট চলে আসবে যে এই পোশাকটাতে তো আমার নিজের ব্যক্তিত্ব ফুটে উঠবে, তো ওরকম পোশাকই আসলে চুজ করা দরকার কর্পোরেটের মধ্যে আর কি, কর্পোরেট কালচারে যদি আপনি বলেন আর কি। তো এবং আমি এটাই সবসময় খেয়াল রাখি, মাথায় রাখি যে হালকা কালার হবে, জুতাটা একটু কমফোর্টেবল হবে, এগুলো মানে ঘড়িটা একটু ড্রেসের সাথে একটু ম্যাচিং হবে, বা হালকা ছোট্ট একটা কানের দুল হবে, এরকম টাইপের পোশাকই আমি পরতে পছন্দ করি অফিসে। একেবারেই তাই। এবং আমার কাছেও মনে হয় যে অফিসের জায়গায় বা যারা আসলে ফিল্ড ওয়ার্কও করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যে কোনো পেন্সিল হিল আর হাই হিলের চেয়ে ব্লক হিল বা মিডিয়াম একটা যেটা কমফোর্টেবল জুতো, যেটাতে পায়ে আসলে খুব একটা চাপ পড়ছে না, এই ধরনের একটা জুতো পরা উচিত। এবং জুয়েলারির ক্ষেত্রে একটুখানি বেছে নেওয়া উচিত যে যেই ধরনের জুয়েলারিতে বারবার শব্দ হচ্ছে না বা আটকে যাচ্ছে না কিছু, কাজে আসলে একটু একটু কাজের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয়, এদিকে আমাকে বেশ গোছগাছও লাগছে এই ছোট ছোট জিনিসটা মেনটেন করা আর কি। কারণ অফিসে কিন্তু অনেক ঝুলন্ত কিছু পড়লে এটা কিন্তু আসলে কানটা ব্যথা দেখতেও হয়ে যাবে, বেশ একটা ভালোও লাগে না। অনেকটা সময় ক্যারি করতে হয় পোশাকগুলা, তো এই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের লাইট ওয়েট জিনিসটাই বেস্ট। এবং এখন আরেকটা বিষয় এসেছে যে মানুষ এখন আগের মতো প্রচুর ফিটেড কাপড় পরে না, মানুষ এখন কেন জানি লুজ ফিটেডেই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আগে আমাদের মাপটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তিনি আপু কিছু বলছেন? মানে লুজটা অনেক বেশি কমফোর্টেবল। আমরা যারা ধরেন, আমি তো আসলে সেলস পারসন, আমার অনেক বেশি মুভ করতে হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লুজ কমফোর্টেবল কাপড়গুলো এত বেশি কমফোর্টেবল হয়, গরমও পড়তেও খুব বেশি ইজি লাগে, এবং এটা যদি শীতও হয় মানে মানানসই হয়ে যায়। আর মানে টাইট ফিটিংটা পরলে অস্থির অস্থির বোধ হয় অনেক সময়। তো এখন আসলে এটা একটা ট্রেন্ড বলবো, বা কমফোর্টেবলের জায়গাটা আসলে লুজ কাপড় পরাটা অনেক বেশি আমার কাছে অনেক ইজি ইজি মনে হয়। আর নিজেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় যে যখন মানে ড্রেসটা একটু লুজ থাকে, ভালো আচ্ছা, লাগে আর কি। বেশ বেশ। তিনি আপু অনেক ধন্যবাদ। এদিকে তন্দ্রা আপুর কাছে আসি। তন্দ্রা আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে আপনার কাছে আসলে আপনার নিজস্ব ব্যক্তিগত সাজ মানে কি, সেটা একটু জানতে চাই। যে আপনি বাইরে যাচ্ছেন এবং আমি এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করি যাতে আমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হয়। আপু আসসালামু আলাইকুম, ভালো আছো আপু? খুব ভালো আছি আপু। আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে? পারছি, শুনতে পারছি আপু, শুনতে পারছি। আপু আপু জি আপু, কেমন আছো? খুব ভালো আছি আপু, খুবই ভালো আছি। আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন? হ্যাঁ শুনেছি আপু। জি। আমার গল্পটা এরকম, আমি সবসময় শাড়ি পরতে পছন্দ করি, আর পোশাক তো আসলে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশের জন্য খুব দরকারি এক বিষয়। সবাই আমরা পোশাকের কদর জানি, শেখ সাদির গল্পও পড়েছি আমরা। তা আমার ক্ষেত্রে আপু যেটা হয়, আমি বিয়ের পরে সালোয়ার কামিজ পরতাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। তো বিয়ে হয়ে আসার পরে আমাকে শাশুড়ি ডেকে বললেন যে বৌমা, আমার একটাই ছেলের বউ, সুন্দর শাড়ি পরবে আর গহনা পরবে, আর সালোয়ার কামিজ যেগুলো আছে ছোট বোনদেরকে দিয়ে দিবে। তো আপু ওই যে সালোয়ার কামিজ দিয়ে দিয়েছিলাম, তারপর থেকে ঘরে বাইরে সবসময় শাড়ি পরতাম আপু। আর আমার আসলে মনে হয় যে শাড়িতেই মনে হয় আমাকে মানায়। তো ইদানিং ঘরে একটু সালোয়ার কামিজ পরি, শখ করে কাজ করার জন্য সুবিধা, স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু দেখতে আসলে মনে হয় শাড়িতেই আমাকে বেশি মানিয়ে যায়। আর স্কুল টিচার হওয়ার কারণে ওই বাচ্চারা আসলে শাড়ি পরে গেলে ওরা পছন্দ করে খুব। তো এইসব কারণে আপু আমি ডিপ রঙের শাড়িগুলো পছন্দ করি, আর তার সাথে মানানসই যে জুয়েলারি বলেন, তারপরে স্যান্ডেল জুতা বলেন, যেটা আরামদায়ক, সেই পোশাকই আসলে ক্যারি করতে হয়। আমি সেরকম ধরনের পোশাকই পরি এবং সেভাবেই স্বাচ্ছন্দ্য করি। আপু অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তন্দ্রা আপু, বেশ ভালো লাগলো। তানিয়া আপুকে অনেক অনেক দিন পরে দেখছি। তানিয়া আপুর কাছে একটু আসি। অনেক দিন পরে দেখছি বলে সিরিয়াল মেনটেন করলাম না, তাড়াতাড়ি করে চলে আসলাম, এসে একটু কথা বলি। তানিয়া আপু, আমি জানি যে আপনি সংস্কৃতি অঙ্গনে বেশ একটু অ্যাক্টিভ, এবং সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই বাঙালি সাজের কোন বিষয়টা আপনার খুব ভালো লাগে এবং আপনি বাঙালিয়ানার এই বিষয়টাকে খুব ক্যারি করেন? ধন্যবাদ অহনা। আমি ওই দিনও জয়েন হয়েছিলাম, মনে হয় লাস্ট শনিবার হবে।
সেই দিন তুমি ছিলে। আচ্ছা। দেখা হয়েছে অনেকদিন পর। হ্যাঁ। আমি এমনিতে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য জয়েন হতে পারি নাই। আর স্টুডিওতে যে দুইজন আপু আছে, অনেক অনেক শুভেচ্ছা। একজন তো আমার খুবই পরিচিত, ওকে অনেক শুভেচ্ছা, সে রান্না নিয়ে কাজ করছে আমাদের সাথে, তাকে অনেক অনেক শুভেচ্ছা। আর হলো আমি আসলে কমফোর্টেবল ফিল করি, আমাকে আসলে যে জিনিসটা মানাবে আমি সেটাই পরতে পছন্দ করি। আর তার মধ্যে আমাদের দেশীয় শাড়ি যেগুলো, মানে এমন না যে শুধু আমি দেশিই পরি তা না, আমি অন্যান্য দেশের শাড়িও পরি, কিন্তু শাড়িটা আমাকে সবচেয়ে বেশি সুন্দর মানে ভালো লাগে আর কি। কোথাও কোনো অকেশনে গেলে অথবা যে কোনো প্রোগ্রামে যেখানে আমরা নারীরা থাকবো, সেখানে সবাই নারীদের মধ্যে একটা সুন্দর সবাই শাড়ি পরে থাকলে আমার খুব ভালো লাগে। মনে হয় যে না, আমরা এই তো আমরা বাঙালি নারীরা একসাথে হয়ে একটা প্রোগ্রামে আসছি এরকম। তো অন্যান্য সব ড্রেসে আমি কমফোর্টেবল ফিল করি, কিন্তু আমি জায়গা বিশেষ কাপড়টা ইউজ করি। আমি কোন জায়গায় যাচ্ছি সেইখানে এই জিনিসটা আমার পরা কি ঠিক হবে কিনা, আমি এখন এই জায়গায় যাচ্ছি, এই জায়গায় এই কাপড়টা আমার সাথে মানাবে কিনা, ওই জায়গায় এই কাপড়টা মানাবে কিনা, আমি সেইগুলা মাথায় রেখে আমি জায়গা বিশেষ আমার কাপড়টা আমি কমফোর্টেবলি আমি ইউজ করি। এখন আমি একটা মার্কেটে যাচ্ছি, গ্রোসারি করতে যাচ্ছি, সেখানে তো আমি নিশ্চয়ই শাড়ি পরে যাব না, আমি কমফোর্টেবল একটা ড্রেস পরে যাব। তো আমি এইভাবেই আমার ড্রেসটা চুজ করি, যে জায়গা, কার বাসায় যাচ্ছি, কোন ফাংশনে যাচ্ছি, সেইগুলো মাথায় রেখে আমি আসলে আমার আমার কাপড়টা আমি চুজ করি আর কি। তো এই আমার শাড়িটা খুব ভালো লাগে, তারপর সালোয়ার কামিজ, তারপর ওয়েস্টার্ন ড্রেস, এরকম আর কি। বাহ বাহ, চমৎকার আপু। এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমরা দেখেইছি যে এখন সবাই আসলে ইদানিংকার যত রকমই কাপড় আছে না কেন, সবাই সর্ববয়সে সব রকম কালচারেই মানুষ আসলে অনেক কিছু ক্যারি করা শিখেছে। এখন কাপড়ের ভ্যারিয়েশন প্রচুর বেড়ে গেছে এবং প্রত্যেকেই আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট, এটা আমার বেশ চমৎকার লাগে। তো সেই ক্ষেত্রে আমি একটু নদী আপুর কাছে আসি, যে কাপড় যেটাই হোক না কেন, আত্মবিশ্বাস, নিজেকে প্রকাশ করা বা নিজের চলার যে ভঙ্গি, এই জিনিসগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট? অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি ওই আপুর কথা বলি যে উনি ওনার শাশুড়ি বলছে যে উনি শাড়ি পরবে, এইটা আমি মোটেও মানে মেনে নিতে পারছি না। এটা হচ্ছে এখন আমাকে শাড়ি পরতে বলা হইলো, বাট আমি এটা ক্যারি করতে পারছি না। হ্যাঁ, আমি আঁচলটা একদিকে ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কুচি একদিকে ঝরে যাচ্ছে, তাহলে তো এটা আমার ব্যক্তিত্বের প্রকাশটা হলো না। আমি সেই জিনিসটাই পরবো যেটা আমি এটাকে ক্যারি করতে পারবো, ঠিক আছে? তো সেটা যে শাড়িই হইতে হবে এরকম না, অবশ্যই আমাদের কালচারের সাথে একটু সমতা থাকবে, এবং আবার আমার আত্মবিশ্বাস, আমাকে কীভাবে ভালো লাগবে এই জিনিসটাও থাকতে হবে, এটাও আমি মনে করি। বাহ, ফিওনা আপুর কাছেও শুনবো, বাকি জুমের বন্ধুদের সাথেও কথা হবে একটা বিরতি থেকে এসে। ফিরে আসলাম আরও একবার ছোট্ট একটা বিরতির পরেই, এবং যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে পোশাক তো আসলে ভীষণ গুরুত্বপূর্ণ, তবে পোশাকের সাথে আপনার ব্যবহার, আপনার আত্মবিশ্বাস কতটা এটার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে, বা সেটা আসলে কতখানি আপনাকে কমপ্লিমেন্ট করে, সেই বিষয়গুলো নিয়েও কথা হচ্ছে। ফিওনা আপুর কাছে এই বিষয়টা নিয়ে শুনি। পোশাক আসলে আত্মবিশ্বাস তো অবশ্যই বাড়াবে। আমি যে পোশাকটা মানে অনেক সুন্দর কাপড় পরেছি, কিন্তু আমাকে স্লপি লাগছে, আমি কনফিডেন্ট ফিল করছি না, বা আমার মনে হচ্ছে আমি এটাতে অস্বস্তি ফিল করছি, তাহলে সেটা অনেকটাই আপনাকে দেখা যাচ্ছে আপনার মেন ফোকাস থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। এবং দেখা যায় যে আমরা কোনো ইভেন্টে গেছি, একটা মানুষের পোশাকে যে কমফোর্টেবল না, দেখা যাচ্ছে ও বারবার কিছুক্ষণ পর পর ড্রেসই ঠিক করছে, তো সেই ক্ষেত্রে আসলে ওকে খুব কনফিডেন্ট লাগছে না, নো ম্যাটার ওর জামাটা কত সুন্দর, ঘাবড়া যাচ্ছে জিনিসটা। মানে তার যে একটা, সে যে কোনো একটা কাজে হয়তো বা গেছে বা কোথাও অংশগ্রহণ করছে, কিন্তু সে পোশাকটা ওভাবে নিতে পারতেছে না, মানে ক্যারি করতে পারছে না। সো এটা তো অবশ্যই পোশাক আমি বলবো গ্রহণযোগ্যতা সব, মানে যেটাই পড়ুক না কেন, সে যদি ওটা
ইজিলি পড়তে না পারে তাহলে এটা সে নিজেও তার ওখানে Comfortable বোধ হ্যাঁ, করতে থাকবে না। বোধটা দেখা যায় থাকবে কি না। যে মানে ও যে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এটা আসলে বাকিরাও প্রকাশ দেখতে পায় যায়। দেখতে পাচ্ছে পাচ্ছে, প্লাস বুঝতে তার পারছে। বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু হ্যাঁ, চেঞ্জ right, হ্যাঁ, আসছে change তো আসছে। এই ক্ষেত্রে ইদানিং এই জন্য মেয়েরা যেহেতু এখন খুব স্মার্ট হয়ে গেছে এবং এখন আমি বলি সব সময় যে একটা প্রতিযোগিতামূলক সময় চলছে এরকম না যে আপনার সাথে আমার প্রতিযোগিতা কিন্তু সবাই খুব ফাস্ট ফরওয়ার্ড হ্যাঁ। সবাই যে যার জায়গায় খুব শাইন করতে ওইটাই আমি চাইছে বললাম যে আমাদের কিন্তু ড্রেসের যে পরিবর্তনটা এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের সংস্কৃতি যে শুধু আমার শাড়ি, শাশুড়ি শাড়ি পরে, সে শাড়ি তাকে এত বলি যে একটু অসুস্থ হয়েছে, হ্যাঁ বলি যে আম্মু আপনার থ্রি যেটা পিস বা comfortable হ্যাঁ সেটা এগুলাতে পরলে। আপনি বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন। বলে যে না, আমার শাশুড়ি জব করতেন, তিনিও সরকারি জব করতেন, তো সেই ক্ষেত্রে উনার শাড়ি পরে অভ্যস্ত, সবসময় অফিসে গেছেন শাড়ি পরে, তো কখনোই সে বলে না আমাকে শাড়িতেই ভালো লাগে। তাকে আমি থ্রি পিস বানায়ও দেওয়া হয়েছে মানে সালোয়ার কামিজ, কিন্তু তারপরেও সে বলে যে আমাকে শাড়িতেই ভালো লাগে, আমি শাড়িই পরবো ওনার মৃত্যুর আগ পড়তে পর্যন্ত। পড়তে ওটাতেই হ্যাঁ, স্বাচ্ছন্দ্য এসে কমফোর্টেবল, গেছে এটাই কমফোর্টেবল, এটাই। বাহ, বেশ চমৎকার। এদিকে আপুর ফ্লাইং ড্রেস নিয়ে অনেকবার শুনছি, আমরা সেটা দেখবো কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা একটু কথা বলে নেই রেবেকা আপুর সাথে। রেবেকা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে পোশাকে ব্যক্তিত্বের যে প্রকাশ সেটা আসলে কতখানি ডিপেন্ড করে বা নির্ভর করে, সেটা একটু আপনার কাছে শুনি। ব্যক্তিত্বের প্রকাশের ক্ষেত্রে পোশাকের ভূমিকা আপনার কি মনে হয় কতটুকু? ধন্যবাদ। শুভ সন্ধ্যা হোনা। শুভ সন্ধ্যা। এই কথাটা একদম সঠিক, কারণ হচ্ছে যেখানে যে পোশাকটা পরলে যা মানাবে সেখানে সেই পোশাকটাই পরা উচিত এবং এটা নিজের থেকেই আসতে হবে। আমি যদি ধরো সাপোজ আমি অফিসে একটা পার্টি ড্রেস পরে আসলাম, এটা তো আমার জন্য কেমন যেন গ্রহণযোগ্যতা হলো না। তারপরে আমি একটা নর্মাল একটা প্রোগ্রামে যাচ্ছি, সেখানে আমি একটা ধরো পার্টি ড্রেস পরলাম, এগুলো আসলে হয় না। আর যেটাতে আমি কমফোর্ট ফিল করব অবশ্যই সেখানে আমার রুচিবোধটা কি পরলে আমাকে ভালো লাগবে সেটা সর্বপ্রথম পরে নিজেকে বুঝতে হবে। আর কে কি বললো এগুলো আসলে আমি চিন্তা করতে না করব, কারণ পোশাক পরলে অনেকে একটা কমেন্ট করে ফেলে যে হ্যাঁ এই পোশাকটাতে তোমাকে ভালো লাগতেছে না। ওইটা যখন মাথার মধ্যে ঢুকে তখন কিন্তু মনে হবে যে হ্যাঁ আসলে আমাকে ভালো লাগতেছে না হয়তোবা। আর যেটাতে পরে স্বাচ্ছন্দ্য বোধ করবো সেই পোশাকটাই পরা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে পোশাকের ক্ষেত্রে বাছাই করার ক্ষেত্রে, আমি যেমন বাইরে গেলে ট্রাভেল করতে গেলে, আমি কেন আমার এই যে মিতা আন্টি, আমার মামি, সবাই আমরা ট্রাভেল করতে গেলে আমরা সবাই কিন্তু জিন্স, ফতুয়া এগুলো কমফোর্ট ফিল করি, কারণ আমাদের ফ্যামিলিগত এটা একটা। তো এগুলো হচ্ছে নিজেদের মধ্যে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য কোনটা পরলে নিজেকে ভালো লাগবে সেটাই পরা উচিত। এবং সব জায়গায় পরা যাবে না, কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন। বাজারে গেলে আমি একটা নর্মাল কোর্স পরে চলে গেলাম, আমার হাজবেন্ডের সাথে বেড়াতে গেলাম, আমি একটা এত সুন্দর ড্রেস পরবো যাতে দুইজনই ম্যাচিং ম্যাচিং, আমি আর আমার হাজবেন্ড প্রায় ম্যাচিং ড্রেস পরে যাই বাইরে, একই কালার ম্যাচিং। এটা মিতা আন্টিও পরে, আমিও জানি, সবাই আমাদের ফ্যামিলিতে করি আমরা। এইরকম পোশাক জিনিসটা হচ্ছে নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য যে যেমন যে এফোর্ড করতে বেশি কিছু দিয়ে তা কিন্তু না। আমি খুব কম দামি খুব ডিজাইন দিয়ে বানাতে পছন্দ করি, খুব আহমারি ড্রেস দামি ড্রেস আমি পরি না, কারণ হচ্ছে আমার প্রতিদিন ড্রেস লাগবে। দেখো না এখানে আমি অল্প চেষ্টা করি সাধারণ ড্রেসে একটু ভালো করে বানানোর উপরও ড্রেসের কিছু ব্যক্তিত্ব চলে আসে। অনেক ধন্যবাদ রেবেকা আপু, অনেক ধন্যবাদ। সামান্তার কাছে আসি। সামান্তা, তোমার কাছে এসে আমি একটু শুনতে চাই যে আসলে তোমার কি মনে হয় যে এখনকার সময়ে এসে কাপড় চোপড় আসলে আমাদের কাজের ক্ষেত্রে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে একটু নির্বাচন করে পড়া কতটা গুরুত্বপূর্ণ মনে হয়? আপু, তো আমি যে কালকে তোমাকে চিঠি দিয়েছিলাম ওটা তুমি স্টেজে দিয়েছো, আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। তুমি আমাকে ছোট্ট করে চিঠি দিবসে সুন্দর করে চিঠি লিখেছো, আমার এটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। চিঠি দিবসে আমি খুব অল্প চিঠি পেয়েছি, এখনকার যুগে কেউ আর চিঠি লেখে না, তো সেই ক্ষেত্রে তুমি যে এই আগ্রহটা দেখিয়েছো এটা আসলে আমার জন্য ভীষণ সুন্দর একটা পাওয়া। তোমাকে একেবারে জাতীয় টেলিভিশনে সবার সামনে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আমি বলি, ধরো পোশাকটা হচ্ছে বয়স অনুযায়ী,
ধরো একটা ছোট বাচ্চা যদি বড়দের মতো মানে বয়স অনুযায়ী রং সিলেক্ট করে পড়তে হয়, তোমার আমি যে একটা ছোট মানুষ, আমি যদি অনেক ভারী ভারী পোশাক পরি সেটা আমার জন্য কমফোর্টেবল ফিল হবে না। এটা নিজের কমফোর্টেবল লাগতে হবে। আমি যে পোশাকই পরি না কেন নিজের কমফোর্টেবল ফিল করতে হবে। প্রত্যেক সময় যে আমি খুব দামি দামি পোশাক পরি তা কিন্তু না, কিন্তু আমি এমন পোশাক পরবো যেন আমাকে ভালো লাগে। আমাকে কিন্তু খুব শাল দিয়ে খুব জমকালো পোশাক পরতে হবে না, এমন পোশাক সিলেক্ট করবো যাতে আমার ভালো লাগে। আর আমাকে মনে হয় সবসময় নীল কালারে অনেক ভালো মানায়। আর আমার যারা আমি এমনিতে শাড়ি পরি না, কিন্তু আমার যারা প্রিয় মানুষ, ধরো তুমি বা সুগন্ধা আপু, যদি নীল শাড়ি পরে আমি পুরো মুগ্ধ হয়ে যাই। বাহ বাহ, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যদি নীল শাড়ি আসলে এত পছন্দ করো জানলে আমি আজও একটা নীল শাড়ি পরতাম এবং আমি হুমায়ুন আহমেদের উপন্যাসের রূপা হয়ে আসতাম। তবে নীল শাড়ি আছে, যে কোনো একদিন সেই ইচ্ছা পূরণ হবে। আমরা এখন এসে একটু মিষ্টি আপুর সাথে কথা বলতে পারি। মিষ্টি আপু, আপনার কাছে এসে একটু শুনি যে কাজের ক্ষেত্রে আসলে কোন ধরনের পোশাকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনারা সবাই? সবাইকে শুভ সন্ধ্যা এবং ভালোবাসা। আপু, পোশাকটা যেমন আমরা নির্ধারণ করব, পোশাক শুধু পোশাক না, এটা আমাদের ইথিক্স, আমাদের মানসিকতা, আমাদের পরিবারের কালচার সবকিছু রিপ্রেজেন্ট করে আমি মনে করি। কাজের ক্ষেত্রে সেই ছোট থেকে স্টেপ বাই স্টেপ পোশাকের রং পরিবর্তন হয়, চেঞ্জ হয়, তবে ব্যক্তিগতভাবে কাজের ক্ষেত্রে আমাদের সাধারণ পোশাক পরা দরকার। আর আরেকটা কথা বলবো আপু, পোশাকের যে স্বাধীনতা থাকবে। এখন তাই বলে যে আমাদের বিভিন্ন সময় ছেলেরা মেয়ের পোশাক পরবে না, আমাদের একটু রুচিবোধ এবং সীমিত বোধ থাকা উচিত মনে করি আমি পোশাকের। আর যার ইচ্ছা সে জিন্স পরবে, যার ইচ্ছা সে বোরখা পরবে, বাট আমার স্পার্কনেসটা ফুটে উঠবে আপু আমার কথায়, আমার ভিতরে কি এডুকেশন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সেটা আমার সংস্কৃতি এবং আমাদের গেট আপ, মেকআপ, ইভেন কি জুতাটা আমি ইচ্ছা করলে হাই হিল করে খট করতে হাঁটা, যে ভদ্রতা না, এগুলো সব আমাদের মেনটেন করে চলতে হবে। পরিশেষে আমি বলতে চাই, আমাদের ভদ্র সভ্য আমাকে জানি রেসপেক্ট করে, সেইভাবে আমাদের পোশাকটা নির্ধারণ করা উচিত। আমি হেঁটে গেলে জানি আমাকে বলবে যে না, ও একটা ভালো মেয়ে, এইভাবে আমাদের পোশাকটা নির্ধারণ করা উচিত। সেটা যেই পোশাক আপনার কথা। বাহ, বেশ চমৎকার বলেছেন। আমরা এদিকে এসে একটু হোসনারা আপুর কাছে আসতে পারি। হোসনারা আপু আনমিউটই আছেন। হোসনারা আপুর কাছে এসে আমি জানতে চাই যে আপু, পোশাকের ক্ষেত্রে আপনার কোন রংগুলো সারা জীবন সবসময় খুব প্রিয় ছিল, যে এই রংগুলো আমার বেশ ভালো লাগে সবসময় পরতে, কিনতে? খুব সুন্দর লাগতেছে আজকে। এখন আপু, অনেক ধন্যবাদ আপু। ওই যে আমি আপনাকে নিয়ে কবিতা লিখছিলাম না, ওই কবিতাটাই মনে পড়তেছে আজকে। আচ্ছা, কালার গুলা বলি, কোন কালার গুলো পছন্দ, তাই তো? হ্যাঁ, আমার প্রথম থেকে আপনার এখন না, আগে থেকে ছিল মেরুন, তারপরে পেস্ট, তারপরে বিস্কিট কালার, তারপর জাম কালার, তারপরে আপনার কি বলো এটাকে, বেগুনি, তারপরে কি কালার, একটা কি জানি একটা কালার, সেটা তো মনেও করতেছে না। বিশেষ করে এগুলাই বেশি, কালো কালোটা আমার খুব প্রিয়। বাহ বাহ, কালো, রেশ কালার, বেগুনি, জাম, মেরুন, লাল না কিন্তু। বাহ, বেশ গাঢ় গাঢ় রং বলেছেন। আপুর কাছে আরেকবার আসবো, একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতি থেকে এসে আবার আপনাদের সাথে অনেক গল্প হবে, সঙ্গেই থাকুন। পোশাকে ব্যক্তিত্বের প্রকাশ, সেই বিষয়ে আজকে আমরা আড্ডা দিচ্ছি লেডিস ক্লাবে। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের বন্ধুরা আছেন এবং অনেকক্ষণ ধরে আমরা নদীস কালেকশন থেকে একটা ড্রেসের কথা শুনছি, যেটার নাম কিনা ফ্লাইং ড্রেস। নদী আপু বলছিলেন, তো সেই ড্রেসটা আসলে সেটা জনপ্রিয়তাও বেশ ভীষণ, আমরা স্ক্রিনে ইতোমধ্যেই দেখতে পাচ্ছি। এটা কোন দিকে, মনে হয় থাইল্যান্ডে বা কোথাও। আপনি বলছিলেন যে ট্রাভেলের ক্ষেত্রে এই কাপড়গুলো মানুষ বেশি নিয়ে থাকে, তো এটাও আমার মনে হচ্ছে থাইল্যান্ডে, মানে একই মানুষের ছবি, ফুকেটে তোলা একটা ছবি। এবং এই জায়গাটার কথা বলছি, তারপরে একটা সুইং আছে, খুব পপুলার একটা সুইং আছে, সেটাতে সবাই তোলেন। আবার দুবাইয়ের এই জায়গাটার কথা বলেছেন আপনি, ভীষণ ভীষণ পপুলার। তো যারা কিনা ফ্লাইং ড্রেস দেখেননি কিংবা যারা বোঝেননি যে আসলে কোনটাকে আমরা বলছিলাম, এই যে এতখানি লেয়ার আসে পেছনে, এবং এটার কারণে এটাকে বলেন ফ্লাইং ড্রেস। ফ্লাইং ড্রেস বলে।
আচ্ছা, এদিকে ওনার কাছে একটা উইংস আছে, তো সেক্ষেত্রে এটা সবচেয়ে উপযুক্ত নামের উপযুক্ত ছবি মানে হয়েছে। ফ্লাইং ডেসটা এই কারণে বলে কারণ এখন মেয়েরা উঠতে খুব পছন্দ করে, হ্যাঁ। আর সেইটা অবশ্যই ভ্রমণের ক্ষেত্রে, ভ্রমণ দিয়ে, ভ্রমণ মানেই উড়ে হ্যাঁ, উড়ে বেড়ানো, উড়ে তাই না? বেড়ানো। এখন ওই ভ্রমণের ড্রেস এই জন্য এটাকে ফ্লাইং ড্রেস আর কি বলা হয়। বাহ, চমৎকার। সেই কথাগুলো তো শুনলাম, সবাইকে ফ্লাইং ড্রেস দেখিয়েও দিলাম। আরেকটা বিষয় একটু আসতেই চাই, সেটা হলো যে এই যে কাজ করছেন, তো কাজের পেছনে আসলে অনুপ্রেরণা পেতে তো ভালো লাগে, কাজের স্পৃহা বেড়ে যায়, গতি বেড়ে যায়। শুধুমাত্র যারা 100% অনুপ্রেরণা দেন তারা যে আসলে কোন রোলটা প্লে করেন তারা নিজেরাও হয়তো জানেন না। আপনার ক্ষেত্রে এই মানুষটা কারা? সবার আগে তো অবশ্যই মহান আল্লাহর কথা বলবো, তার রহমত, সে আমাকে এই মেধাটা দিয়েছে। আর হচ্ছে আমার বাবা মার তো তুলনা নেই, আমি এই ব্যাপারটা আসলে খুব ইমোশনাল হয়ে যাই। আর সবচেয়ে বড় আমি যার নাম নিব সেটা আমার হাজব্যান্ড। আমার জীবনের মানে প্রতিটা ক্ষেত্রে মানে ওর নাম বললে আমার চোখে পানি চলে আসবে। একটা মেয়ের একটা হাজব্যান্ড যে এতটা সাপোর্ট করে, আমার হাজব্যান্ডকে দিয়ে সেইটা মানে প্রকাশ পাইছে। আমার এসএসসির সময় আমার বাবা বিয়ে দিয়ে দেয়। আমার হাজব্যান্ড আমাকে কলেজ ভার্সিটি সব আমার হাজব্যান্ড পড়াইছে। আমি ডিন থেকে গ্র্যাজুয়েশন করছি। তো আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব। যেহেতু আমার হচ্ছে প্রথমে আমার আর্মিতে যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু হাইট ভালো ছিল, বাট বিয়ের জন্য আমি সেটা করতে পারিনি। আমি হচ্ছে ইন্টারের পরে আর্মিতে যোগও দিয়েছিলাম কমিশনারে, বাট শুধু বিবাহিত দেখে আমি আউট হয়ে যাই। তো আমার হাজব্যান্ড আমাকে এতটাই দিছে যে তুমি যেটা বিয়েতে না হয় সেইটা তুমি করো, যেটা তোমার ভালো লাগে। তো ওর সাপোর্টটা আসলে না পেলে আমি এত দূর আসতে পারতাম না। ওকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি, বুঝাতে পারবো না যে কত ভালোবাসি। এটা আসলে আমার মনে হয় যে ভাইয়াও বেশ লাকি টু হ্যাভ ইউ, কারণ এই যে তিনি আপনাকে যে সাপোর্টটা দিয়েছেন, আপনার ভেতরেও কৃতজ্ঞতার বোধের কিন্তু কোনো সীমা নেই। এই যে ভালোবাসাটা আপনাদের দুজনের মধ্যে আছে, এটা অনেক জনের জন্য অনুপ্রেরণা পাওয়ার মতো, যে একটা হাজব্যান্ড যখন তার ওয়াইফকে সাপোর্ট করেন, একটা স্ত্রীও আসলে তার স্বামীকে সেই পরিমাণ সম্মান এবং সেই পরিমাণ ভালোবাসেন। আসলে এই সাপোর্টটা আসলে দরকার দুজনের ভেতরে। যেমন আমাদেরকে চলার ক্ষেত্রে দেখা যায় অনেক অনুষ্ঠানে যেতে হয়, অনেক ছেলেদের সাথে কথা বলতে হয়, ও আমাকে কখনো কোনো দিন প্রশ্ন করে না যে ওই ছেলেটার সাথে তুমি কেন কথা বলছো। আর ওই বিশ্বাসটার কারণে আমি কখনো ওকে ঠকাই না, কখনো না, বা ওর আড়ালে আমি এমন কিছু করি না যেন পরবর্তীতে মানুষ জানতে পারে সেটা ওকে আঙুল তুলবে, এরকম কিছু। এই সমঝোতা বা নিজেদের মধ্যে আসলে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা, এটা তো আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। এখনকার সময়ে আসলে বাকি সবকিছু অনেক সহজ হয়ে গেছে। যখন টেকনোলজি এত স্ট্রং, তখন আসলে যা কিছুই অনৈতিক বলে মনে করি, এই জিনিসগুলো আসলে খুব যে কঠিন তা না। তার ভেতরেও নৈতিকতা ধরে রাখা, নিজেদের সম্পর্কের ভেতরে নিজেদের পারস্পরিক শ্রদ্ধাবোধটা ধরে রাখা, এটা আসলে আনকমনই বলবো। বিশেষ করে বাইরের দিকটা আমি বাদই দিলাম, বাইরে কেউ কিছু বললে আমি তার সাথে কথা না বললে চললো, কিন্তু ঘরের মানুষটা দিন শেষে যার কাছে আমি ফিরে আসব, তার কাছে এসে যদি আমি শান্তি না পাই, বিশ্বাসটা না পাই, তাহলে আসলে মেয়েরা কোনো কিছু করেই শান্তি নাই। আসলে তাই তানিয়া আপুর কথা ধরেই আমি একটু ওই জায়গাটাও আসি ফিওনা আপুর কাছে, যে তানিয়া আপু একটা অর্গানাইজেশনে আছেন আমি জানি, সেখানে মনে হয় আপনাদের পরিচয় বা কিছু, সেটা নিয়ে একটু শুনি এবং আপনার অনুপ্রেরণার জায়গাটাও শুনতে চাই। ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন, সেটার সাথে আমি যুক্ত আছি। তানিয়া আন্টি বলি আমি, যেহেতু আন্টি ডাকি। তারপর হচ্ছে মিতা খানম আন্টি আর নাজমা হুদা আন্টি, এদের অনেক অনুপ্রেরণা, সহযোগিতা প্লাস সাহস, এরা আমাকে সবসময় সাহস দেয় সব কিছুতে। মিতা আন্টি, বিশেষ করে মিতা আন্টি আমাকে খুব সাহস দেয় যে ফিওনা তোমাকে দিয়ে এটা হবে, তুমি পারবা, তুমি এগিয়ে যাও, সবসময় তার কাছ থেকেই পড়ে। আন্টিরাও আমাকে, তানিয়া আন্টি, তারপরে হচ্ছে লুবনা আন্টি আছে, এরা আমাকে সবাই খুব করে, সেটা যখন দেখা হয় বা আপনার ফেসবুকে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এরা আমাকে সাহস যোগায়। আর আমার যে হাজবেন্ড, যার কথা আমি বলবো, আমাদের তো নতুন পথ চলা অল্প কিছু দিনের, কিন্তু তার মধ্য থেকে সে আমাকে যথেষ্ট হেল্প করে সব কিছুতে। সে আমাকে চায় যে আমার পরিসর ঘটুক আর কি, সব কিছুতে আমি সামনের দিকে এগিয়ে যাই। এটাতে সে কোনো বাধা, তার কোনো আছে না, অনেক হাজবেন্ড যে ঘরের বউ কেন বাইরে যাবে, বা যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনেই
সরকারি জব করছেন, তার মা যেহেতু জব করছেন, সেই ক্ষেত্রে সেও চায় যে তার ওয়াইফের একটা পরিচয়, নিজস্ব একটা পরিচয় হোক। সেই দিক দিয়ে আমি অনেক আপনি একটা লাকি। প্রগতিশীল পার্টনার পেয়েছেন, প্রগতিশীল একটা পরিবারের সাথে আপনার সংযুক্তি হয়েছে বিয়ের মাধ্যমে, তো এটা আসলে বেশ আসলে বড় একটা পাওয়ার জায়গা বটে। ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনে এখানে আপনার ওদের আয়োজিত ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন আয়োজিত রাঁধুনি নিবেদিত সেরা মাংস রেসিপিতে আমি সেরা 20-এর মধ্যে ছিলাম, ওখানে অংশগ্রহণ করেছি। সেখান থেকেই আন্টিদের সাথে আমার পরিচয় হয়। বাহ, চমৎকার! এই যে ঘরে বসে রান্না থেকে একটা প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে নিজের একটা নাম অর্জন করা, নিজের কাজ দিয়ে মানুষকে চেনানো যে আমি এই কাজটা করি এবং পুরো পৃথিবীর মানুষ জানতে পারে। এখন আসলে জীবনটা খুব সুন্দর হয়ে গেছে, মানুষের বহিঃপ্রকাশটা আরো সুন্দর হয়ে আর গেছে। পরিবারের সাপোর্ট তো থাকেই সবসময়। একদম, পরিবারের সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। আসলেই তাই, এদিকে পরিবারের সাপোর্ট পেলে সবকিছুই যেন আরো সহজ হয়ে যায়, আরো কনফিডেন্স পাওয়া যায়। আমরা এদিকে এসে আমি বলেছিলাম যে আপুর কাছে আসবো, হোসনে আর আপুর কাছে আরেকবার আসবো, সেদিকে তার কাছে এসে আপু কিছু বলছিলেন, সেখানে আরেকবার একটু আসতে চাই। হোসনে আর আপু আছেন কানেক্টেড? জি আপু, শুনতে পাচ্ছেন? আমার মনে হয় হোসনার আপুর একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হলো নাজমা আন্টির কথা শুনছি না, আমরা হলো মিতা আন্টির কথা শুনছি। মিতা আপু আমার আপু হয়, তো মিতা খানম আপুর কাছে আসি। মিতা খানম আপু, আজকের বিষয় পোশাকে ব্যক্তিত্বের প্রকাশ, সেই বিষয়ে আপনার কাছে কিছু শুনবো। থ্যাংক ইউ অহনা, অনেকদিন পর তোমার সাথে দেখা। তাই তো, খুবই ভালো। স্টুডিওতে যারা দুজন আছে তাদেরকে আমার শুভেচ্ছা, আর সবার জন্য শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। ফিউনা আমার ছেলের বউ, মানে আমার ছেলে ফ্রেন্ডের ওয়াইফ। ওকে আমার খুবই ভালো, খুবই অ্যাক্টিভ, সে অনেক কিছু করতে চায় এবং এই জন্য তাকে আমি সবকিছুতেই ডাকি এবং সে অনেক দূর এগিয়ে আসছে, অনেক ভালো ভালো কাজ করে, খুবই অ্যাক্টিভ সে। আর তার জন্য আমার শুভকামনা রইল। আর তোমার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে, এখন আমাকে আমাকে কি বলতে বলছো বলো? পোশাকে ব্যক্তিত্বের প্রকাশ আজকের বিষয়ে, সবাই কিছু না কিছু বলছেন পোশাক নিয়ে, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। অবশ্যই পোশাকে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাকে তো জায়গা বিশেষ আমাকে পোশাকটা নির্ধারণ করতে হবে এবং পোশাকের মাধ্যমে আমার ব্যক্তিত্বটা ফুটে উঠবে। তো আমি মনে করি যে আমার যে বয়স, সেই বয়সে আমাকে কিরকম পোশাক পরলে আমাকে ভালো লাগবে এবং জায়গা বিশেষ সেই পোশাকটা আমি পরবো এবং সবাইকে সেটাই বলবো যে করা উচিত। অনেক ধন্যবাদ আপু। আমি হলো সবার কাছ থেকে ছোট ছোট করে নিচ্ছি কারণ আমাদের সময় স্বল্প হয়ে গেছে, একদম শেষের দিকে এগোচ্ছি আমরা। মরিয়ম আপুর কাছে আসি। মরিয়ম আপুর কাছে এসে আপু একটু আনমিউট করে নেবেন এবং আমাকে জানাবেন যে সাজ পোশাকে আপনার জন্য কি গুরুত্বপূর্ণ, আপনি কোন জিনিসগুলো পছন্দ করেন সাজের ক্ষেত্রে। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ অহনা, তুমি তো আজকে খুব সুন্দর একটা রঙের শাড়ি পরেছো। কালকে নাদিয়া আপা বলছিল বেহেশতি কালার, আমার মনে হয় আজকেরটাও তোমার বেহেশতি কালারই হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আসলে পোশাকে ব্যক্তিত্ব একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং সবার চোখে পড়ে এক নজরে। আমরা ঘরে বাইরে, বিশেষ করে অফিসে আমরা পোশাকের খুব একটা প্রাধান্য দিয়ে থাকি। যে আমি তো চাকরি জীবন অতিক্রম করেছি অনেক বছর, আমি তো সালোয়ার কামিজে বেশিরভাগ পরা হতো, মাঝে মাঝে শাড়ি পরতাম। আমি শাড়ি পরে গেলেই বুঝছো না, খুব মানে আমার সাজগোজ ছিল শাড়ি, একটা লিপস্টিক, নেল পালিশ, লিপস্টিক কিছু, কোনোদিন কাজল লাগাই না, একটা টিপ, একটা চুড়ি, গলার মালা, এই হলো আমার সাজ। শাড়িতে একটা টিপ থাকবে। এখন তো হজ করে আসার পরে টিপ আর পরি না, সাজগোজ তেমন হয় না। যাই হোক, তো শাড়ি যেদিন পরতাম অফিসে সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, খুব বলতো যে আমার ড্রেস আপ নাকি কারোর সাথে মিলে না, এত সুন্দর ছিল। আসলে আমি নিজের কথা নিজে বলতে হয় না, কিন্তু আসলে আমার পোশাক পরিচ্ছদে আমি সবসময় একটা মানে এখনো কিন্তু আপনার কোনো তুলনা হয় না মরিয়ম আপু, আপনি আসলে আমাদের ভীষণ প্রিয়। এবং আমরা একটু ওবায়দা আপুর কাছে আসি। ওবায়দা আপু, আপনার কাছে এসে ছোট করে শুনি, হ্যাঁ, পোশাকে ব্যক্তিত্বের প্রকাশ, এই বিষয়ে আপনি কি মনে করেন? ওবায়দা আপু। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? খুব ভালো আছি আপু। আমি যেটা প্রথমে বলবো যে
পোশাক হলো যে নারী শাড়িতে নারীর হলো ব্যক্তিত্ব প্রকাশ পায়, এটা কিন্তু আমরা শাড়ি পরার সময় পাই না, এত ব্যস্ত থাকি যে। আর স্থান কাল পাত্র ভেদে, যেমন আমি সবসময় হালকায় পরি, ইদানিং একটু মানে কালারফুল পরার চেষ্টা করেন। হ্যাঁ, এই কালারফুল পরার চেষ্টা করি, কেন আনন্দ অনুষ্ঠানে যেতে হয় বেশি, তারপরে জুমে বসতে হয়, টিভিতে বসতে হয়। তবে যেখানে যেই পোশাকটা মানাবে সেটা হলো আচার আচরণ, ব্যবহার, তারপর তার জ্ঞান, স্ট্যাটাস, আমার মনে হয় সবগুলোর সাথে যে কোনো পোশাক হোক, কিন্তু পোশাকটা রুচিশীল এবং সৌন্দর্য গ্রহণ করতে হবে। এটা হলেই এক পোশাকের ব্যক্তিত্ব প্রকাশ পায়। অফিসে আমি বেশি জাঁকজমকওয়ালা পোশাক পরবো না, যেমন আমরা অফিসের জন্য আলাদা ড্রেস, এইভাবেই আর কি ব্যক্তিত্ব প্রকাশ অনেক পায়। অনেক ধন্যবাদ। আমরা এখন এসে একটু বিরতিতে চলে যাবার সময় হয়ে গেছে। ফিরে এসে খুবই অল্প সময় পাবো, সবার সাথে যারা আছেন একটু একটু করে হলেও কথা বলবার চেষ্টা থাকবে। সাথেই থাকুন, নিয়ে নিচ্ছি একটি বিরতি। কেমন করে আড্ডা দিতে দিতে আমাদের সময়টা একেবারেই শেষ পর্যায়ে চলে আসে। বেশিরভাগ দিনই আমি টের পাই না, এবং আড্ডার শেষ মুহূর্তে এসে আমার আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করে না, তাই না? একদম সত্যি কথা। কি যে মানে 1.5 ঘন্টা চলে যায়। শুরুর দিকে আমরা ভাবছিলাম যে 1.5 ঘন্টা আসলে যাবে কিভাবে, কিন্তু অনেক তাড়াতাড়ি সময়টা কেটে গেছে। আমরা এদিকে অনেক বন্ধুরাই আছেন, আমি দেখছি মিমি চৌধুরী নামে এক আপু আছেন, তার কাছে একটু আসি এবং তার কাছে এসে আমি একটু জানতে চাই যে পোশাক আসলে একটা মানুষের জীবনে কি পরিমাণ গুরুত্ব বহন করতে পারে, এবং পোশাক দিয়েই কি অনেক কিছু বিচার বিবেচনা করা হয় কিনা, সেটা একটু জানতে চাই। মিমি আপু আনমিউট করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ হোনা। আমি অনেকদিন পর জয়েন করেছি, দেখি জয়েন করা হয় না। আসলে তুমি ঠিকই বলেছো, পোশাকে কিন্তু ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয় চরিত্রটাও ফুটে ওঠে। পোশাকটা দেখলে কিন্তু অনেকখানি উপলব্ধি করা যায় যে তার চরিত্র কেমন হতে পারে। আমি বাস্তব জীবন দিয়ে কিন্তু এটা মাঝে মাঝে কিন্তু ওই যে খারাপ মানুষরা যাদের আসলে চারিত্রিক নানান বৈশিষ্ট্যে তারা বেশি ভালো না, তারা আবার পোশাক দিয়ে ঢাকারও চেষ্টা করতে পারেন যে না আমি কিন্তু ভালো না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে কোনো না কোনো ভাবে এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু বোঝা যায়, মানে ফুটে উঠে। তুমি যখন কাউকে ভালো করে চিনবা পরে, তখন বুঝতে পারবা যে হ্যাঁ, তার পোশাকটা দেখে তুমি যেরকম আইডিয়া করেছো সেরকম আবার সে নয়। হ্যাঁ, এটা কিন্তু মানে আমার কাছে মনে হয় পার্থক্য দেখাতে পারে, চরিত্রটা না। হ্যাঁ, মানে আমি দেখেছি যে অনেক ভালো পোশাকধারী অনেক মানুষ আছেন, কিংবা অনেক ধর্মীয় অনেক কাপড় চোপড় মেনটেন করেন, কিন্তু হয়তো ওনার পরশ্রী কাতরতা আছেন, এরকমও কিন্তু দেখা যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় ব্যবহারটাও খুবই ইম্পর্টেন্ট, এবং শেখ সাদির যে গল্পটা আছে ই করতে পারে, পার্থক্য বুঝাইতে পারে পোশাকটা, বাট চরিত্রকে না। একেবারে তাই। অনেক ধন্যবাদ মিমি আপু, আপনার কথাটা বুঝতে পেরেছি। আসলেই তাই, পোশাক আসলে অনেক কিছুর উপরেই নির্ভর করে, এবং পোশাক অনেক কিছু চেঞ্জও করে ফেলা যায়। ফেরদৌসী বেগম আপুর কাছে আসতে চাই। ফেরদৌসী আপু, আপনার কাছে এসে ছোট করে শুনতে চাই যে পোশাকের ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে মানুষের আসলে পোশাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত? জি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। দিন পর জয়েন করেছি, জি, কারণ অনেক প্রতিবন্ধকতার মাধ্যমের মধ্যে তারপরে হয়তো অসুখ বিসুখে একটু ছিলাম, জয়েন করতে পারি নাই। তবে আজকে মনে হলো, কয়েকদিন থেকেই ভাবছি যে একটু জয়েন করি, সব বন্ধুদের একটু দেখি, ভালো লাগে, সবার কথা মাঝে মাঝে মনে পড়ে, ফেসবুকেও দেখতে পাই, ভালো লাগে। আপু আপনি এসেছেন, আমাদেরও ভালো লাগে। পোশাক হচ্ছে ব্যক্তিত্বের একটা ব্যক্তিত্ব বহন করে, যে আমি কোন ব্যক্তিত্ব নিয়ে চলি। পোশাক এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। পোশাকের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়, কারণ একজন পোশাকধারী মানুষ কিন্তু সব সময় তার চিন্তা ভাবনা সব কিন্তু চেঞ্জ করে ফেলে, যে আমি আসলে কি ধরনের পোশাক পরেছি এবং আমার কি ধরনের আচরণ হওয়া উচিত। অনেক ধন্যবাদ ফেরদৌসী আপু, অনেক ধন্যবাদ। একটা প্রচলিত কথা আছে, ইংরেজিতে বলা হয় ইফ ইউ ওয়ান্ট সামথিং ড্রেস ফর ইট। আপনি যদি কিছু চেয়ে থাকেন সেই অনুযায়ী পোশাক পরিধান করুন, তাহলে সেটা পেতে সহজ হয়। সেই ক্ষেত্রে আমরা একটু ফারহানা নার্গিস আপুর কাছে আসতে চাই। একটা কথা শুরুতেই এসে বলেছিলাম, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো এটা কি আপনার সাথে হয়? আগে কি দর্শনধারী করেন যে আগে দেখতে কেমন দেখে নেই, তারপরে ওর গুণ বিচার করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন যখন শিক্ষক, তখন দেখা যাচ্ছে যদি
স্কুলের কথা বলি, প্রথমেই তো সেখানে আমি আগে চিন্তা করে নিব যে এই স্কুলটাতে আমার পোশাকের সাথে সেখানে আমি সেখানে যেতে পারবো কিনা। আর তার প্রথমে দর্শনধারী কোন বিচারী, পরে তো ওই বিচারে যায়। আর তারপরে এখন এই মুহূর্তে যখন আমি ম্যারেজ মিডিয়াতে কাজ করি, হ্যাঁ, তখন কিন্তু সবাই প্রথমেই দর্শনধারীর জায়গাতেই যায়, যে ছবিটা দেখি, সে তার পোশাক আশাক দেখি, তার সব ওইটাই প্রথমে দেখে, পরে কিন্তু গুণ বিচারে ওই জায়গাটা যায়। পোশাক যদি আইনতার মধ্যে হয়, সুন্দর হয়, তাহলে তার ব্যক্তিত্ব বা তার গুণ পরে বিচার বিবেচনায় আসে। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। সময় স্বল্পতায় কেটে নিচ্ছি। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, আপনার কাছেও আমি এসে জানতে চাই যে কাজের ক্ষেত্রে আসলে পোশাক দেখে সে আসলে তার ড্রেসিং সেন্স কেমন, এটা দেখে যে চাকরি পাওয়ার একটা বিষয় আছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, কিংবা একটা মানুষের ব্যক্তিত্ব সেটা কি দেখে নেওয়া উচিত আসলে চাকরিতে নেবার ক্ষেত্রে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অবশ্যই আপু, এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। চাকরি ক্ষেত্রে তো হচ্ছে অফিসিয়াল যে ক্যাজুয়াল যে ড্রেসটা, এটা তো প্রথমেই মানে ওরা সিলেক্ট করে রাখে যে অফিসিয়াল ড্রেসটা কিরকম হইলে সে মেইনটেইন করতে পারছে কিনা, আমি যে জব করতে যাচ্ছি বা জবের ইন্টারভিউটা দিতে যাচ্ছি, তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ওইটার উপরই ডিপেন্ড করতেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে তার আসলে কৃষ্টি কালচারটা কি, তার মানে তার মন মানসিকতা, তার ভদ্রতা জ্ঞানটা বা সবকিছুই এখানে ফুটে উঠে। কিন্তু একেবারে কাপুর মতো বলতে হয় আর কি, যে অফিসিয়াল একটা বিষয়, আবার পারিবারিক একটা বিষয় আলাদা। হ্যাঁ, আবার হচ্ছে আমি বেড়াইতে যাচ্ছি কোথাও, সেটা আলাদা বিষয়। পোশাকই হচ্ছে আপু আসলে সত্যিকার অর্থে একটা মানুষের মন মানসিকতা, তার বিবেক বোধ সবকিছু ওখানে ফুটে উঠে। আমারও আপু তাই মনে হয় আসলে অনেক। জি জি, একটা নতুন ড্রেস কিনলে অনেক ভালো লাগে, কিন্তু মনটাই খুশি থাকে। আসলেই তাই। আমার আরেকটা বিষয় হয় যে নতুন ড্রেস পরলে যেরকম আমার খুব আরাম লাগে, নতুন বিছানার চাদর দেখলে আমার চোখে খুব শান্তি লাগে। নতুন বিছানার চাদর দেখলে আমার ঘরে গিয়ে ক্লান্তি শেষ হয়ে যায়, এটা একটা বিষয়, মানে ঘরের কাপড় চোপড়। শানু আপুর কাছে আসবো, নাহিদা নীলি আপুর কাছে আসবো। শানু আপু, ছোট্ট করে আমাদেরকে আজকের বিষয় নিয়ে 2 লাইন বলবেন। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? খুব ভালো আপু। হ্যালো, জি জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনার সাথে আমার মোটামুটি একটু মিলে গেছে আর কি। জি জি, আজকে একটু মোটামুটি মিলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে ম্যাচিং। যাই হোক, আমি বলছি আমরা মেয়েরা মূলত সাজতে খুব পছন্দ করি, আর একটু সময় পেলে পরিপাটি করে আমরা সাজি। আর সাজলে মোটামুটি হালকা সাজে আমাদেরকে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। এবং আমরা যেখানে যাচ্ছি সেই প্রোগ্রাম অনুযায়ী যদি আমরা সাজতে পারি তাহলে তাদেরও ভালো লাগে। আর মানুষের পোশাক দেখে অনেকটাই মন ভালো হয়ে যায়। আসলে একটা স্বাচ্ছন্দ্যকর পোশাক আসলে কেউ সামনে পড়ে আছে দেখলেই শান্তি লাগে। অনেক অনেক ধন্যবাদ শানু আপু। ছোট্ট করে কেটে নিচ্ছি কারণ একেবারে শেষ সময়ে চলে এসেছি। নাহিদা নেলি আপুর কাছে আসবো, আজকের বিষয়ে ছোট্ট করে 2 লাইন শুনবো। আপু ভালো আছো? আসসালামু আলাইকুম। আসলে আজকের বিষয়টা যে পোশাকের ব্যক্তিত্ব, হ্যাঁ ব্যক্তিত্বই বোঝা যায়। আসলে ঠিক যে পোশাকে মানুষের কালচার, তার ফ্যামিলি সবকিছুই কিন্তু প্রেজেন্ট করে কিন্তু পোশাকটাই। আমি যেখানে সেখানে যা পরে গেলেই কিন্তু আসলে কিন্তু সেটা কিন্তু মানায় না। আমাকে যা মানাবে সেটাই কিন্তু আমার পরা উচিত। এমন কোনো পোশাক পরা উচিত নয় যে কোথাও কেউ আমাকে এটা নিয়ে কেউ ট্রিজ করবে বা যা যা বিভিন্ন কথা বলবে। আমি যেখানে যে পোশাকটা পরে কমফোর্ট ফিল করবো, আমার মনে হয় সেই পোশাকটাই পরা। অনেক ধন্যবাদ নাহিদা নেলি আপু। আমাদের জুমে সবার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা হলো, একদম শেষ মুহূর্তে চলে এসে আসলে বিদায় বেলায় অনেক কিছু বলতে দিতে পারছি না, শুধু ধন্যবাদ জানিয়ে শেষ করব। আসলে দুজনকেই সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং এরপরে বলবো যে 2 ঘন্টা প্রোগ্রামটা করতে। আচ্ছা, আমাদেরও চেষ্টা থাকবে, অনেকেরই দাবি এটা। জুমে যারা আছেন তারাও আসলে সবসময় বলে থাকেন যে আরো বড় আড্ডা হওয়া উচিত। সেটা হয় নাকি অন্য কিছু করতে হয়, সবকিছুই দেখা যাবে অবশ্যই আপনাদের ভালোবাসায়। বেঁচে থাকবে লেডিস ক্লাব। শেষ মুহূর্তে আমি যেটা বলতে চাই আপনাদের সবার কথা শুনে, সেটা হলো যে পোশাকের পরিমার্জনের সাথে সাথে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যও যাতে সুন্দর হয়ে ওঠে সেই বিষয়েও যাতে আমরা মনোযোগী হই। পোশাক দিয়ে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ অবশ্যই সম্ভব, সাথে নিজের ব্যবহারে যেন সেটাতে আরও অনেক কিছু যুক্ত করে। তো সেক্ষেত্রে আমরা যাতে মানুষ হিসেবেও ভালো মানুষ হই এবং সাথে সুন্দর পোশাক পরি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।